গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ট্রয়জি ফিজিক্স চ্যানেল। দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পরপর করব সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 করব, ঠিক আছে? দেখো, সেমিস্টার 1 অলরেডি চলছে। সেমিস্টার 1-এর আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে দেখবে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, সেটা চলছে, ঠিক আছে? দেখো, বৃত্তীয় গতি কোন অবধি হয়েছিল? দেখো, বৃত্তীয় গতি হয়েছিল, দেখো, অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স অবধি হয়েছিল। আমরা পরপর করব। এবার বাকি রয়েছে এখন কি হয়েছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা জিনিসটা কি? দেখো, সেন্ট্রিপেটাল ফোর্স থেকে, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সকে বলা হয় অভিকেন্দ্র বল। যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তাই তো, তাহলে তার কেন্দ্রের দিকে, তাহলে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এটা কি কাজ করে? একটা অভিকেন্দ্র বল কাজ করে, রাইট? তাহলে তাহলে এই যে অভিকেন্দ্র বলটা কোথায় কাজ করে? অভিকেন্দ্র বল কাজ করে ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে, তাহলে যদি অভিকেন্দ্র বল যদি ক্রিয়া হয়, তাহলে তার একটা কী বল থাকবে? প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে? তাহলে প্রতিক্রিয়া বলটা তার ঠিক উল্টো দিকে হবে, ঠিক আছে? কীরকম এক্সাম্পলটা? ধরো, একটা বস্তু এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে, রাইট? এইভাবে, তাহলে বস্তুটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে বৃত্তাকার পথে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেন্দ্র, রাইট? তাহলে এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বরাবর, তাহলে এই দিকে কি কাজ করবে? এই দিকে কাজ করবে অভিকেন্দ্র বল। তাহলে এইটা হচ্ছে অভিকেন্দ্র বল। এটা কি বল? অভিকেন্দ্র বল। নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে একটা বিপরীত একটা বল কাজ করবে বা প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে কোন দিকে? সেটা হচ্ছে এই দিকে, রাইট? তাহলে এইটাকে কি বলবো আমরা? অপকেন্দ্র প্রতিক্রিয়া বলবো। তাহলে অপকেন্দ্র প্রতিক্রিয়াটা কি? অপকেন্দ্র প্রতিক্রিয়া হচ্ছে ব্যাসার্ধ বহির্মুখী বা কেন্দ্র থেকে কি বহির্মুখী, ঠিক আছে? একটা কেন্দ্রের দিকে, একটা কি হবে? কেন্দ্র বিপরীত দিকে। তাই এটাকে বলবো আমরা অপকেন্দ্র প্রতিক্রিয়া, রাইট? আর অপকেন্দ্র বলটা কি? তাহলে অপকেন্দ্র বলটা হচ্ছে অভিকেন্দ্র বলের কি তার ঠিক উল্টো, যা কি করে? বৃত্তাকার পথে ব্যাসার্ধ বহির্মুখী কি কাজ করে? কাজ করে। ওকে, তাহলে এইটা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। আমি পুরোটা লিখে দিচ্ছি, দেখে নেবেন ভালো করে। দেখো, আমি পুরো জিনিসটা পুরো বোর্ডের উপরে লিখে দিয়েছি, হ্যাঁ? তাহলে অপকেন্দ্র প্রতিক্রিয়াটি কি? তাহলে অপকেন্দ্র বল হচ্ছে বস্তুর উপর কাজ করে না, ঠিক আছে? বৃত্তাকার পথের কেন্দ্রের উপর এই প্রতিক্রিয়া কাজ করে, আগে বলে দিয়েছি। আচ্ছা, অপকেন্দ্র প্রতিক্রিয়া হলো অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া যা ঘূর্ণন কেন্দ্রের উপর প্রযুক্ত হয়। তাহলে মনে রাখবে, অপকেন্দ্র প্রতিক্রিয়া সবসময় কি হবে? ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে তার কেন্দ্রের উপর কি প্রযুক্ত হবে, এবং কি হবে? অভিকেন্দ্র বলের ব্যাসার্ধ বরাবর, যে অভিকেন্দ্র বল থেকে যদি ব্যাসার্ধ বরাবর হয়, এটাকে ব্যাসার্ধ বহির্মুখী বরাবর হবে, রাইট? আচ্ছা, ঘূর্ণায়মান নির্দেশতন্ত্রের স্থির ব্যক্তি কেবলমাত্র নির্দেশ প্রেমের ত্বরণের জন্য এই ধরনের বল বিপরীত ত্বরণের বিপরীতে এই বল অনুভব করে। একমাত্র যারা নাগরদোলায় ঘুরে, দেখবে নাগরদোলায় যখন কোনো বস্তু ঘুরছে, তাহলে এটা ঘূর্ণমান একটা ত্বরণ আছে এখানে একটা, হ্যাঁ? তাহলে ওই নির্দেশতন্ত্রে একমাত্র ওই অপকেন্দ্র বলটা কী করবে? তুমি দেখতে পারবে, মানে বুঝতে পারবে। আদারস তুমি বুঝতে পারবে না। যদি ত্বরণ না থাকে, তাহলে কিন্তু সেখানে মানে ঘূর্ণায়মান যে তন্ত্র আছে, যদি সেখানে ত্বরণ না থাকে, তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না, রাইট? আর কি দেখা যাচ্ছে বলেছে অপকেন্দ্র বলের বৈশিষ্ট্য। তাহলে অপকেন্দ্র বল হচ্ছে, মাথায় রাখবে, স্থির বা সমবেগে ত্বরণহীন বা কি বা ত্বরণহীন, ঠিক আছে? বা ত্বরণের নির্দেশতন্ত্রে এই বলের কোনো অস্তিত্ব নেই। যদি ঘূর্ণায়মান যদি নাই থাকে, তাহলে তুমি কী করে পাবে? ওই জন্য একমাত্র কী হতে হবে? ত্বরণহীন, ওটা হলে কিন্তু হবে না, এবং কি ঘূর্ণায়মান হতে হবে, রাইট? ওখানে নাম্বার 2 দেখো, এইটা একটু অলিক বল। যেহেতু এই বলে কোনো বাস্তব অস্তিত্ব নেই, জন্য কি বলা, এটাকে অলিক বল বলা হয়, সিউডো ফোর্স বলা হয়, হ্যাঁ? আর নাম্বার 3, এটি অভিকেন্দ্র বলের মানের সমান। অভিকেন্দ্র বলের মান কত ছিল? mv²/r। তো এটাও সমান কি হবে? মানটা কত হবে? mv²/r। তাহলে অপকেন্দ্র বলটা কি লিখবে? mv²/r, অথবা কি লিখবে? m⍵²r, রাইট? তাহলে অপকেন্দ্র বলের মানও যা, অভিকেন্দ্র বলের মানটা কি? সেম। তাহলে এই তিনটে হচ্ছে তোমার অপকেন্দ্র বলের বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, তো অপকেন্দ্র বলের এক্সাম্পলটা কি দেখাতে পারে? উদাহরণটা কি হতে পারে? দেখো, উদাহরণ হচ্ছে, দেখবে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো, এক বালতি জল নিলে, ছোটো বালতিতে একটা বালতি নিয়েছো, তাহলে বালতিকে জল নিয়েছো, হাতলালা বালতি নিয়েছো, কিছুটা জল নিয়েছো। এবার জল নিয়ে তুমি কী করলে? বালতিটাকে এইভাবে ঘোরাচ্ছ, তাই তো? তাহলে উলম্ব তলে, ঠিক আছে, উলম্ব তলে তুমি কী করছো? ঘোরাচ্ছ, এইভাবে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। তাহলে তার একটা আবর্তন বেগ রয়েছে, তাই তো? এবার দেখো, ঘূর্ণনও রয়েছে। তাহলে যখনই তুমি ঘোরাচ্ছ, তাহলে সেই আবর্তন বেগ বা এই ঘূর্ণন তলে যদি একটা নির্দিষ্ট বেগ অপেক্ষা কী হয়, নির্দিষ্ট বেগে যখন যাবে, দেখবে বালতিটা যখন উপর হবে এইভাবে, তাহলে উপর হলে কি জলটা পড়ে যাওয়ার কথা।
তাহলে বালতিটা উপর হলো কি, দেখবে জল কিন্তু অপকেন্দ্র প্রতিক্রিয়া বলের জন্য, ঠিক আছে, অপকেন্দ্র বলের জন্য জল কিন্তু বালতি থেকে আর পড়ছে না। নর্মালি তুমি কি নর্মালি একটা বালতি নিলে জল নিচে হবে, এর উপর তাহলে কি পড়ে যাবে, তাই তো। কিন্তু বালতিটা যদি ঘোরাও, তাহলে আবর্তন বেগ একটা নির্দিষ্ট বেগ হলে পারে কি জল পড়বে না, রাইট। তাহলে সেই জিনিসটা আমি রেখে দিচ্ছি। তাহলে উদাহরণটা কি হবে, তাহলে উদাহরণ হচ্ছে একটি বালতিতে, তাহলে একটি বালতিতে কিছু পরিমাণ, তাহলে কিছু পরিমাণ জল নিলে, ঠিক আছে, তাহলে জল নিয়ে উলম্ব তলে, তাহলে উলম্ব তলে আবর্তন করালে, তাই তো, বা ঘোরালে, উলম্ব তলে ঘোরালে লিখবে বেগ বা আবর্তন বেগ একটি নির্দিষ্ট বেগ হলে যে বালতি উপর করলো, ঠিক আছে, জল পড়ে যায় না। কারণটা কি, তাহলে এর কারণ হলো, ঠিক আছে, কারণ হলো এই যে বালতিটা ঘুরছে, তাহলে এই ঘোরানোর জন্য কি বল লাগে, অভিকেন্দ্র বল, তাই তো। তাহলে বালতি ঘোরানোর জন্য লাগে কি বল, অভিকেন্দ্র বল, তাই তো, লাগে অভিকেন্দ্র বল। কিন্তু বালতির মধ্যে যে জলটা আছে, তাহলে সেই জলের ওজন কোন দিকে, ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে অপকেন্দ্র বল কোন দিকে হবে, দেখো কেন্দ্র থেকে বাইরের দিকে হবে। আমি একটা এক্সাম্পল ছবি দেখাচ্ছি, ধরো এইটা একটা ঘূর্ণন তল, তাই তো। তাহলে এখানে একটা বালতি রয়েছে, সেই বালতি এটা উপর করেছে, বালতিটাকে উপর করে দেখো বালতিটা এরকম আছে, এই বালতিটাকে, রাইট। তাহলে জল এখানে জল আছে, ওকে। তাহলে এই জলের মাস যদি এম হয়, তাহলে ওজন কোন দিকে, ওজন হচ্ছে নিচের দিকে, এইটা হচ্ছে এম জি ওজন, রাইট। তাহলে অপকেন্দ্র প্রতিক্রিয়া কোন দিকে হয়, বলেছি দেখো অপকেন্দ্র প্রতিক্রিয়া সবসময় কি হবে, এই কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে অপকেন্দ্র প্রতিক্রিয়া নিশ্চয়ই কোন দিকে হবে, এইদিকে হবে, এইদিকে কি হবে, অপকেন্দ্র বল হবে, রাইট। এটা কি বল হবে, অপকেন্দ্র বল। ভ্যালু কত, এম ভি স্কোয়ার বাই আর, রাইট। তাহলে জল না পড়ার সত্যটা কি, জল না পড়ার সত্য হয় যদি এম জি বেশি হয়, তাহলে জলটাকে পড়ে যাবে। কিন্তু অপকেন্দ্র বল এইদিকে যদি বলটা বেশি হয়, তাহলে কি জলটাকে পড়বে না। তাহলে নিশ্চয়ই এর ভ্যালুটা কার থেকে বেশি হতে হবে, এই এম জি থেকে কি হতে হবে, বেশি হতে হবে। বালতির মধ্যে জলের ওজন কোন দিকে, জলের ওজন এম জি নিচের দিকে, রাইট, নিচের দিকে। কিন্তু অপকেন্দ্র বল কোন দিকে, কিন্তু অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, এটা কোন দিকে, উপরের দিকে, রাইট, মানে কেন্দ্র থেকে উপরের দিকে। যদি লিখবে জল না পড়ার শর্ত হলো, এটা মেন পয়েন্ট। তাহলে শর্ত হলো, তাহলে কোনটা বেশি হতে হবে, এইটা বেশি হতে হবে, কার থেকে, এমজি থেকে বেশি হতে হবে, তাই তো। শর্ত না হলে কি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, এম ইন্টু জি। তাহলে এম কেটে দাও, তাহলে এখান থেকে বলো কত পাচ্ছ, তাহলে এখান থেকে পাচ্ছ ভি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু কত পাচ্ছ, আর ইন্টু জি, আর ভি সমান কত পাচ্ছ, রুট ওভার আর ইন্টু জি। তাহলে তুমি বালতিটাকে যে বেগে ঘোরাচ্ছ, তাহলে সেই বেগের মান ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম এটা হতে হবে। তাহলে ভি ম্যাক্স, তাহলে ভি সাফিক্স ম্যাক্স সমান কত হবে, রুট ওভার আর ইন্টু জি। এইটা যদি হয়, তাই তো, তাহলে এই বেগ হলে বালতি থেকে কোনো জল কিন্তু নিচে, নাগরদোলায় কোনো ব্যক্তি যখন ঘুরছে, ঘন হবে যখন লোকটা দেখবেন উপর থেকে যে নিচে নামবে, নিজেকে একটু হালকা মনে হয়। যদি নাগরদোলায় কখনো চড়ক দেখবে, নাগরদোলায় যেই চড়ছে, উপরে উঠছে, কোনো কিছু মনে হচ্ছে না, যেই নামবে তখন সেখানে কি হবে, নিজেকে হালকা মনে হয়। তাহলে ওই হালকা কেন মনে হচ্ছে, তাহলে অপকেন্দ্র বল আছে, অলিক বল রয়েছে, এই কারণে হালকা মনে হয়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট টপিক হচ্ছে যে অভিকেন্দ্র বলের উদাহরণটা কি।
কারণ অভিকেন্দ্র বলের বাস্তব উদাহরণ হচ্ছে, দেখবে সব থেকে বাস্তব এক্সাম্পল, তোমরা যখন পড়তে যাও বা যখন সাইকেল চালাও, তাই তো, বা বাইক চালাও, দেখবে যখন কোনো তুমি সোজা রাস্তায় যাচ্ছ, এই সোজা রাস্তা যেতে তো হঠাৎ করে তুমি কি বাঁক পেলে, মানে রাস্তাটা অনেকটা গোল হলো, তাহলে সেই বাঁকের মুখে কী হবে, তুমি অভিকেন্দ্র বলটা দেখতে পাবে। এরকম যখনই তুমি সোজা চালাতে যখন বাঁকের মুখে যাচ্ছ, দেখবে আমরা এইভাবে সাইকেল নিয়ে কী হয়, হেলে যাই, তাই তো, বাঁকের মুখে কী হচ্ছে, আমরা এভাবে হেলে যাচ্ছি, তাই তো। তাহলে সেইটা হচ্ছে কি অভিকেন্দ্র বলের বাস্তব এক্সাম্পল, রাইট। তাহলে যখনই হেলে যাচ্ছ, দেখবে অনেক সময় যদি সাইকেলের স্পিডটা যদি বেশি হয়, দেখবে সাইকেলের চাকাটা, পিছনের চাকাটায় কে দেখবে স্লিপ কেটে গেছে, পিছলে পড়ে, অথবা কি তুমি হয়তো পড়ে গেছো। তাহলে ওই পড়ে যাওয়ার সত্ত্বেও না কি হবে, বা পিছলে যাওয়ার সত্ত্বেও কী হবেটা কি, ঠিক আছে, যদি পিছলে পড়বে না তার সত্ত্বেও কী হবে, উল্টে না পড়ার সত্ত্বেও কী, এগুলো আমরা পড়বো। হ্যাঁ, তাহলে সেটাকে হচ্ছে অভিকেন্দ্র বলের বাস্তব এক্সাম্পল, রাইট। তাহলে কি আমাদের ছবিটা ড্র করছে একটু, তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে ধরে এটা একটা আমি কী করছি, একটা বৃত্তাকার পথ ড্র করছি। হ্যাঁ, দেখো দেখো দেখো, এরকম একটা বৃত্তাকার পথ, রাইট, এই একটা বৃত্তাকার পথ। তাহলে সেই বৃত্তাকার পথে একটা লোকের সাইকেল আছে, তাহলে এরকম একটা সাইকেল আছে, লোক সাইকেল আরোহী, রাইট। দাঁড়াও, তাহলে এই লোকটা দেখো, এই যে সাইকেল, এই হবে, এটা একটা সাইকেল আরোহী, এই যে লোকটার মাথা, এটা ধরো হাত, ঠিক আছে, এটা সাইকেল ধরো, রাইট। তাহলে এইভাবে বেঁকে যাচ্ছে। তাহলে এই লোকটার সাইকেল সহ লোকটার ভর হচ্ছে কত, স্মল এম। ওকে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো ধরি ধরি সাইকেল আরোহী সহ, বা সাইকেল সহ আরোহীর, তাহলে আরোহীর ভর হচ্ছে কত, এম, তাই তো। লোকটা কি হচ্ছে, বৃত্তাকার পথে, দেখো লোকটি বা আরোহী লিখবে বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে লিখবে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বাঁক নেওয়ার সময়, ধরুন থিটা কোণে আনত, তাই তো, থিটা কোণে আনত, এইটা আমরা ধরলাম। তাহলে থিটা কোণ মানে কি, ধরো তাহলে এই দিকে দেখো থিটা কোণ, তাহলে লোকটা সাইকেল সহ লোকটা এরকম বেঁকে গেছে, রাইট, এইভাবে বেঁকে গেছে। তাহলে এইটা কি, এইটা হচ্ছে থিটা কোণ, এইটা হচ্ছে কত, থিটা কোণে আনত। তাহলে লোকটার ভর আছে, তাহলে ওজন কত, এমজি, কোন দিকে, নিচের দিকে। তাহলে সাইকেল সহ আরোহীর ওজন, সাইকেল সহ আরোহীর ওজন এমজি, কোন দিকে, নিচের দিকে। তাহলে ওজন যদি এমজি নিচের দিকে হয়, প্রতিক্রিয়া কোন দিকে হবে, প্রতিক্রিয়া তলের সাথে উল্টো দিকে। তাহলে তল তো এরকম রয়েছে, তাই তো, তল কিরকম, এরকম, তাহলে তলের সাথে কি হবে, অভিলম্ব, তাহলে এই দিকে কি হবে, এই দিকে হচ্ছে প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া, আর ওজন কোন দিকে, ওজন হচ্ছে নিচের দিকে, দেখো এই দিকে হচ্ছে কি ওজন, রাইট। এগুলোকে লম্ব প্রতিক্রিয়া, তাহলে লম্ব প্রতিক্রিয়া আর, লম্ব প্রতিক্রিয়া আর তলের সাথে কি হবে, লম্ব হবে, রাইট। তাহলে দেখো এই আর কত কোণে আছে, থিটা কোণে। তাহলে এই আর এর কত অংশ, দুটো অংশ, একটা এই বরাবর উলম্ব অংশ, আর একটা কোণ বরাবর এই বরাবর, রাইট। তাহলে এইটা থিটা কোণ আছে, তাহলে এই অংশটা কত হবে, আর কস থিটা, এই অংশটা কত হবে, আর সাইন থিটা, রাইট। তাহলে দেখো আর কস থিটা কোন বরাবর আছে, এমজি বরাবর আছে। তাহলে এর কাজ কি, তাহলে আর কস থিটা কি করছে, লোকটির ওজনকে কি করছে, প্রশমিত করছে, রাইট। তাহলে আর কস থিটা উপাংশটি, তাহলে আর কস থিটা উপাংশটি লোকটির বা সাইকেল আরোহীর, লোকটির ওজনকে কি করে, তাহলে ওজনকে প্রশমিত করে, মানে কমিয়ে দেয়, ঠিক আছে, প্রশমিত করে, রাইট। আর আর সাইন থিটার কাজ কি, আর সাইন থিটার কাজ হচ্ছে লোকটা সাইকেল দেখে বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে ঘোরানোর জন্য প্রয়োজনে কি বল লাগে, অভিকেন্দ্র বল লাগে। এবং আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা ঘোরানোর জন্য অভিকেন্দ্র বলের সরবরাহ করে, তাহলে অভিকেন্দ্র বলের সরবরাহ করে, রাইট। এটা আমরা পেলাম। তাহলে আমরা বলতে পারি কি,
আর কস থিটা সমান mg, আর আর সাইন থিটা সমান কি mv স্কয়ার বাই আর। অতএব আর সাইন থিটা সমান হচ্ছে mv স্কয়ার বাই আর, আর হচ্ছে আর কস থিটা সমান কত হচ্ছে m ইন্টু জি, রাইট? দুটোকে ভাগ করে দাও, তাহলে আর কস সাইন থিটা বাই আর কস থিটা, রাইট, সমান আর সাইন থিটা কত হচ্ছে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা কত হচ্ছে এম ইন্টু জি, তাই তো? এখানে এম এম কেটে দাও, তাহলে আর কত পাচ্ছ ভি স্কোয়ার বাই আর ইন্টু জি, আর আর কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা করলে কত হবে ট্যান থিটা। ওকে, অতএব ট্যান থিটা সমান কত পেলাম ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। ওকে, দেখো ভি উপরে, তাহলে ভি যদি বাড়ে থিটাও কি হবে বাড়বে। আর মানে কি ব্যাসার্ধ, তাহলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ যদি কম হয় তাহলে থিটাটাও কি হবে কম হতে হবে, বেশি হলে কি হবে, তাহলে বেশি হলে কম হলে এটা কি হতে হবে বেশি হতে হবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি যে সাইকেল আরোহীর বেগ বেশি হলে এবং ব্যাসার্ধ কম হলে তাকে কি বেশি কোণে আনত হতে হবে, মানে আরো বেশি দিকে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কম হলে এবং বেগ বেশি হলে আরোহীকে, তাহলে আরোহীকে কি করতে হয় বেশি কোণে বাঁক নিতে হয়, আরোহীকে বেশি কোণে বাঁক নিতে হয়, মানে বেশি আরো হেলে যাবে, রাইট? এবার দেখো পিছলে পড়ার শর্ত কি এবং হচ্ছে কি, তাহলে বৃত্তাকার পথে সর্বাধিক অনুমোদিত বেগ কত হবে, রাইট? তাহলে প্রথম টপিকটা হচ্ছে দেখো উল্টে না পড়ার শর্ত। উল্টে না পড়ার শর্ত, তাহলে একটা নির্দিষ্ট কোণে বৃত্তাকার পথে আর বাসাতে বৃত্তাকার পথে যদি সাইকেল ওঠে একটা নির্দিষ্ট বেগে যায় তাহলে সেটা পড়বে না, উল্টে পড়বে না। তাহলে সেই শর্তটা কি, তাহলে সেই শর্তটা দেখো আমরা কি পেছনেরটাকে দেখো, আমার পেছনে দেখো যে তোমার যে ট্যান থিটা, তাই তো? তাহলে ট্যান থিটা সমান কত পেয়েছিলাম, তাহলে ভি স্কোয়ার বাই আর জি পেয়েছিলাম এখান থেকে। তাহলে এখান থেকে বলো ভি স্কোয়ার কত হচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু কত হলো আর ইন্টু জি, রাইট? আর ভি সমান কত পেলাম, তাহলে ভি সমান পেলাম আর ইন্টু স্মল জি ইন্টু কত পেলাম ট্যান থিটা। তাহলে এইটা হচ্ছে সর্বাধিক বেগ। তাহলে এই বেগে যদি কোনো সাইকেল আরোহী বৃত্তাকার পথের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা থিটা কোণে যদি আনত থিটা কোণে যদি যায় তাহলে কি হবে, তার সাইকেলটা উল্টে পড়বে না, রাইট? তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা কি, তাহলে দ্বিতীয় শর্তটা হচ্ছে পিছলে না পড়ার শর্ত। তাহলে পিছলে না পড়ার শর্ত, ঠিক আছে? দেখো তাহলে এটা সাইকেল, তো তাহলে সাইকেল আরোহী যে চাকা আছে, তাহলে সেই চাকার সঙ্গে যে রাস্তা আছে তার একটা ঘর্ষণ আছে, তাহলে সেই ঘর্ষণ গুণাঙ্ককে বলা হয় মিউ। তাহলে যদি সাইকেল সহ রাস্তা, তাই তো, ঘর্ষণ গুণাঙ্ক লেখো যে সাইকেল আরোহীর, দেখো সাইকেলের চাকার সাথে, তাহলে চাকার সাথে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, মানে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কত মিউ হলে ঘর্ষণ বল, তাই তো? তাহলে ঘর্ষণ বল F সমান কত হচ্ছে মিউ ইন্টু আর, রাইট? তাহলে আর মানে কি এমজি, তাহলে মিউ ইন্টু এমজি। এই কি কারণে এই মিউ এই ঘর্ষণ বল কি করছে লোকটিকে বা সাইকেল আরোহীকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় কি বল প্রয়োগ করবে, অভিকেন্দ্র বল প্রয়োগ করবে। তাহলে লিখবে মিউ এমজি বৃত্তাকার পথে, ঘোরানোর জন্য, তাহলে বৃত্তাকার পথে ঘোরাতে অভিকেন্দ্র বল দেয়। তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা কি, তাহলে এম ভি স্কোয়ার বাই কত আর। এইটা সবসময় কার থেকে বেশি হতে হবে, এই যে ঘর্ষণ গুণাঙ্ক তার থেকে বেশি হতে হবে, হয় ইকুয়াল অথবা কি বেশি হতে হবে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হবে
মিউ ইন্টু এম ইন্টু জি, রাইট? তাহলে এই এম এম কেটে দাও, তাহলে এখান থেকে ভি স্কোয়ার কত পাচ্ছ? তাহলে ভি স্কোয়ার দেখো পাচ্ছি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর ইন্টু জি, তাহলে মিউ ইন্টু আর ইন্টু জি, রাইট? তাহলে ভি কত পাচ্ছ? তাহলে ভি ম্যাক্সিমাম, তাহলে ভি ম্যাক্সিমাম সমান দেখো পাচ্ছি মিউ ইন্টু আর ইন্টু জি, তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ গড়। এর থেকে যদি বেশি হয় বা কম হয়, তাই তো, তাহলে কী হবে? সে পিছলে পড়ে যে বিষয় লিখে সে পিছলে পড়ে যাবে, রাইট? তাহলে এইটা মাথায় রাখবে। তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে? নেক্সট দিন আমরা মোটামুটি রাস্তার ব্যাংকিং, উলম্ব তাহলে বস্তুগত এগুলো করবো। আশা করছি আর 2-3 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, বাই।